এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। না না, ঠিক আছে, আপনি বসুন, আমি ওয়াশরুম থেকে এটা ঠিক করে আসছি। বলে আর সোলাসকে কিছু বলার সুযোগ দিল না পঙ্খী। পাশ কাটিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। যাওয়ার আগে আর চোখে আয়ুষের দিকে একবার তাকালো। পঙ্খির ইশারা পেয়ে আয়ুষ আর এগুলো না সোলাসের দিকে, সেও পিছু নিল পঙ্খী। লেডিস ওয়াশরুমে ঢুকতেই আয়ুষও আশপাশ তাকিয়ে সুযোগ বুঝে প্রবেশ করলো সেখানে। দ্রুত দরজা লক করে দেওয়ালের সাথে চেপে ধরলো পঙ্খিকে। আকুস্মিক কেমন কাণ্ডে চোখ খিচে বন্ধ করে ফেল পঙ্কি। আয়ুষের ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে তার মুখের উপর। রাগ যেন মাথায় চাড়া দিয়ে উঠেছে তার। ওই ছেলেটাকে কেন এসেছিস এখানে তুই? আমাকে জানাসনি কেন? বয়ফ্রেন্ড তোর? বল, বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছিস? পঙ্কির দুবাহু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথাগুলো বলতে লাগলো আয়ুষ। পঙ্কি বিরক্ত হয়েছে সে বলল। আরে আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবে, উনি ছাড়ুন তো। আয়ুষের যেন রক্ত টকবক করছে। বাহু ছেড়ে এক হাতে থুতনি চেপে ধরলো পঙ্কি। তাহলে ওকে কেন তুই এই সময় ওর সাথে এত দূরে এলি? পঙ্কি ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেলল। নিজের হাত দিয়ে আয়ুষের হাত ছাড়াতে লাগলো। উফ, ব্যথা পাচ্ছি আমি, আহা। আয়ুষের দৃষ্টি আটকায় পঙ্কি সেই গোলগাল হাতের উপর। উতলা মনের কথা শুনেই তড়িৎ গতিতে পঙ্কির মুখ ছেড়ে এবার হাত চেপে ধরল। কণ্ঠে এবার যেন একটু রাগতা নেই, বরং আকুলতা নিয়ে বলল। বল না, কে ওই ছেলেটা? কেন তুই না জানিয়ে এসেছিস এখানে? পঙ্কি একবার হাতের দিকে তাকিয়ে বলল। বলছি আগে হাতটা ছাড়ুন। সাথে সাথে দুপাশে মাথা ঝাঁকালো আয়ুষ। না, ছাড়বো না। এভাবেই বলবি তুই? আরে বলতে বলেছি তোকে। হার মানলো পঙ্কি। এই আয়ুষ এখন হার মানার নয়। হাঁপ ছেড়ে বলল। উনি সোলের সফি, লোটাসের ছেলে। ভ্রুকুচকে এলো আয়ুষের। আনমনি হাত ছেড়ে দিল পঙ্খির। হোয়াট? ওই পদ্মফুলের ছেলে? সে এখানে কেন? যতদূর জানি ওর তো ফরেন থাকার কথা। হ্যাঁ, গতকালই ফিরেছে তার বাবাকে হেল্প করার জন্য। তো তুমি ওর সাথে এই সময় এখানে কি করছো? ড্যামেট! একটু ভয় করলো না আসতে? ও যদি খারাপ কিছু। আমি অবলা নই, কিছুটা হলেও নিজেকে সেভ করতে পারি আমি। আয়ুষ তাচ্ছিল্য হেসে বলল। এসেছে আমার সেভ করতে। সামান্য স্বামীনের থেকে নিজেকে বাঁচাতে পারলো না, আর এ তো। পঙ্কি তেতে উঠে আঙুল তাক করে বলল। এই একদম ফাও কথা বলবেন না। হয়েছে, কেন এসেছিস সেটা বল। সেটা নিয়েই কথা হচ্ছিল, পুরোটা কমপ্লিট করতে দিন, তারপর সবটা বলছি। এখন আপনি চলে যান, ও দেখে ফেলে বিপদ হবে। আমি পরে কল দিয়ে সবটা বলছি। বলে পঙ্কি তাড়া দিয়ে নিজে বেরিয়ে গেল। আয়ুষ বাধা দিতে গিয়েও দিল না। বেশ কিছুক্ষণ পর পঙ্কি বেরিয়ে এলো। এইদিক ওইদিক তাকিয়ে এক পাশ দিয়ে দ্রুত হাঁটতে লাগলো। পেছন থেকে কে যেন তার হাতটা চেপে ধরলো। মুখ ঘোরাতেই তাকাতেই দেখলো আয়ুষ তার গাড়িতে ড্রাইভিং সিটে বসতেই আটকাচ্ছে পঙ্খিকে। আপনি এখনো যাননি? হাত ধরেছেন কেন? সোলেশ বেরোবে তো। বলতে না বলতেই দেখলো সোলেশ বেরোচ্ছে কফি হাউস থেকে। তা দেখে পঙ্কি দ্রুত আয়ুষকে কিছু বলতে যাবে, তার আগেই হুট করে আয়ুষ তাকে এক টানে গাড়িতে ঢুকিয়ে নিজের কোলে বসিয়ে দরজা আটকে দিল। হঠাৎ এমন কাজে পঙ্কি হতভম্ব হয়ে গেল। ছটফট করতে করতে বলল। আরে কি করছেন কি আপনি? আয়ুষ পঙ্কি ঠোঁটে নিজের তর্জনী চেপে ধরল। সম্মোহনের মতো থেমে গেল পঙ্কি। এটা কেমন করে হলো? পঙ্কির গলায় কথা কেন আটকালো? এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে আয়ুষের দিকে। তার এমন সম্মোহনী দৃষ্টি দেখে মৃদু হাসলো আয়ুষ। চোখের ইশারায় বাইরে তাকাতে বলল পঙ্কিকে। ঘোর কাটিয়ে পঙ্কি বাইরে তাকাতে দেখলো সোলেশ তাদের গাড়ির পাশ দিয়েই হেঁটে চলে গেল। কাজ আটকানো থাকায় পঙ্কিরা তাকে দেখলেও সে দেখলো না পঙ্কি আর আয়ুষকে। শৈলেশ নিজের গাড়িতে চেপে স্থান ত্যাগ করতে পঙ্কির আগের দৃষ্টি নিক্ষেপ করলো আয়ুষের দিকে। এরকম কেউ করে? যদি দেখে ফেলতো? আয়ুষ ঠোঁট বাঁকিয়ে হাসলো। এত সহজ? রাগ হলো পঙ্কির। এই লোকটা এমন কেন বুঝে পায় না সে। আপনাকে তো কিচ্ছু বলে লাভ নেই,
এখনো যাননি কেন আপনি? ঘড়ি দেখেছেন 8:30 বাজে। এত রাতে আপনি শাহ আলমপুর থেকে চৌবাজার যাবেন, তাও একা একা, তাই না? তো কি হয়েছে? এক থাপ্পড় দিব মেয়ে। আচ্ছা, বলে কি না কি হয়েছে? আমি বসে বসে দেখবো এসব, তাই না? পঙ্কি এক দৃষ্টিতে তাকালো আয়ুষের দিকে, শান্ত কণ্ঠে বলল, আপনি এত ডেসপারেট কেন হচ্ছেন আমায় নিয়ে? আমি ডেসপারেট হচ্ছি কারণ তুমি আমার প্রয়োজনীয়, ভীষণ প্রয়োজনীয়, বুঝলে মেয়ে? আয়ুষের চোখে স্পষ্ট ঘোর লক্ষ্য করার মতো এইদিক ওদিক তাকিয়ে আমতামত করে বলল। আমার নামান কোল থেকে যেতে হবে। আয়ুষ পঙ্কিকে ফ্রন্ট সিটের দিকে বসানোর প্রস্তুতি নিতে নিতে বলল। পাশে বসো, ড্রাইভ করতে হবে। পঙ্কি বাধা দিল। এই না, গাড়িতে যাব না, আমি বাস ধরবো। আমার এসব গাড়িটারি ভালো লাগে না। থেমে গেল আয়ুষ, নামালো না পঙ্কিকে। বাসে যাবে? বলতে না বলতে আয়ুষ পাশের দরজাটা খুলে পঙ্কিকে নামালো, এরপর নিজেও নেমে পকেট থেকে ফোন বের করলো। আমি যাই তাহলে। পঙ্কি হাঁটতে নিলেই আয়ুষ খপ করে হাতটা চেপে ধরল। চুপ করে 2টা মিনিট দাঁড়াও। কানে ফোন নিয়ে বলল। কাম হিয়ার, পার্কিংয়ে আছে। বলেই ফোন কেটে দিল। মিনিট পেরোতেই দীপক ছুটে এলো আয়ুষের সামনে। আয়ুষ গাড়ির চাবিটা তার হাতে দিয়ে বলল। বাড়িতে পার্ক করে চলে যেও। দীপক সম্মতি জানিয়ে গাড়ি নিয়ে চলে গেল। আয়ুষ পঙ্কির হাত ধরে হাঁটতে শুরু করলো। চল ডাকাতনি। আপনি কোথায় যাচ্ছেন? আয়ুষ দৃষ্টি সামনে রেখে বলল। চৌবাজার 33 নং লেন, 2 নং বাড়িতে। পঙ্কি হাঁটতে হাঁটতে ফ্রুকুচকে বলল। আজব, আপনি আমার বাড়ি কেন যাবেন? আয়ুষ ভান করে বলল। ও, এটা তোমার বাড়ি? জানতাম না তো। আপনার যাওয়া লাগবে না। এই বিষয় নিয়ে আর একটা কথাও নয়, টপিক চেঞ্জ। আচ্ছা চলুন, বাস স্টেশন চলুন। চৌধুরী বাড়ির ছাদে আজ আবারও আলোচনা সভা। কুহু আর আয়ুষ ছাড়া ছোট্ট বড় সবাই উপস্থিত। আয়ুষের বুদ্ধিতে সে এখন ঘুমের ওষুধের ডোজে গভীর ঘুমে আচ্ছন্ন। আলোচনার মূল বিষয় কুহুর বাচ্চে কিভাবে কি করবে তা নিয়ে ছোট্ট বড় সবার মধ্যে কথা হচ্ছে। নানা কথার মাঝে পিলো তুড়ি বাজিয়ে বলে উঠল। কুহুপিকে সারপ্রাইজ দিলে কেমন হয়? সুবর্ণ জিজ্ঞেস করলো। কিভাবে? ও তো জানে ওর কাল বার্থডে। পিলো ভাবতে লাগলো। তাই তো, সারপ্রাইজ তো দেওয়া যাবে না তাহলে? সবাই ভাবছে কিভাবে ভিন্ন কিছু করা যায়। আর মুচকি এসে বলল। দেয়া হবে সারপ্রাইজ। দোয়েল জিজ্ঞেস করলো। কিন্তু কি করে বাবাই? আরুষ বলতে শুরু করলো। দেখো কহি জানে কাল ওর বার্থডে, এবং ও এটাও জানে প্রতি বছরের মতো এবারও ওর বাড়িতে ওর বার্থডে সেলিব্রেশন করবে সবাই মিলে। কিন্তু দ্য পয়েন্ট ইজ দ্যাট এবার আমরা কিছুই করব না, মানে আমরা সবাই ভুলেই যাব যে কাল কহির বার্থডে। মানে এটা কি ধরনের কথা বাবাই? চোরইও বলল। হ্যাঁ বাবাই, এটা কি? আমরা কেন ওকে এভাবে কষ্ট দেব? আরুষ সবাইকে বলল। ও ছোট মা, আমার পুরা কথাটা তো শোনো আগে তোমরা। সবাই রাজি হতে আরুষ নিজের প্ল্যানটা বুঝিয়ে দিল সবাইকে। সবাই শুনে তো অবাক। সুবর্ণ বলল। ওয়াও ভাইয়া, জোস প্ল্যান তো। আমি বরং জোমান ভাই, ঝুমনি, পুপি সবাইকে বলে দিই এ ব্যাপারে, নয়তো ওরা সকাল সকাল উইশ করে দিবে। তোমরা যাই বলো না কেন, আমার মেয়েটা তো ভয় পাবে। আবির চোরের কাঁধে হাত দিয়ে বলল। ডোন্ট ওয়ারি চোরে পাখি, মামুনি কিচ্ছু হবে না, আমরা সবাই তো আছি। সবাই ব্যস্ত হলো প্ল্যান নিয়ে। আরুষ মুচকি হেসে মনে মনে ভাবল। সবাই এভাবে তোকে সারপ্রাইজ দিক, আর আমি তোর জন্য শ্রেষ্ঠ উপহার রেডি করছি আমার কোহিনূর। আচ্ছা তুই খুশি হবি তো? মাস্টার প্ল্যান করেছে ওরা, সেই ব্যাপারে বলতেই এখানে ডাকলো আমায়। পঙ্কির কথায় খাবার থেকে মুখ তুলে তাকালো তার দিকে আয়ুষ। তা দেখে পঙ্কি 1 চামচ বিরিয়ানি মুখে পুরে পড়ল। এবার শুধু আপনাদের কোম্পানি নয়, সাথে আপনাদের প্রাণটাও চায় ওরা। পঙ্কির কথা শুনে 1 মিনিট তার দিকে তাকিয়ে রইল আয়ুষ। তারপর একটা বাঁকা হাসি দিয়ে খাবার মুখে পুরল সে। তা কবে কার প্ল্যান? চোখ উঁচিয়ে পঙ্কির দিকে তাকালো আয়ুষ, ব্যঙ্গতার সুরে পড়ল। তা তোমাকে কি ট্রাক ঠিক করার দায়িত্ব দিয়েছে, নাকি নিজেই ট্রাক ড্রাইভিং করে চাপা দেবে আমাদের? সময় বুঝে কাজ করবে। দায়িত্ব তো দিয়েছেই, তবে সেটা না ট্রাক ঠিক করার আর না ট্রাক ড্রাইভ করার। তাহলে আপনাদের পারিবারিক তথ্য দেওয়ার দায়িত্ব পড়েছে আমার।
খাবার মুখে পুরতে নিয়েও থেমে গেল আয়ুষ। চামচটা প্লেটে রেখে চিন্তিত স্বরে বলল, আই সি, তাহলে প্ল্যান ছোটখাটো নয়, এবার ঝামেলা তাহলে বিজনেস ইস্যু থেকে ফ্যামিলি ইস্যুতে গড়াবে। পঙ্খী স্বাভাবিকভাবে খেতে খেতেই বলল, হুম, এখন আপনার ফ্যামিলি ডিটেলস চাই আমার। কজন আছে, কে কে আছে, সম্পর্কে আপনাদের কি হয়, আপনার মা বাবা ভাই বোন বউ প্রেমিকা এভরিথিং। এক কথায় আপনাদের দু ভাইয়ের দুর্বলতা খুঁজছে তারা। আয়ুষ একটু তেতে বলল, পাগল হলি তুই? আমার পরিবার বিপদে পড়বে এটাতে। কিছুতেই ওদের ডিটেলস জানানো যাবে না ওই পদ্মফুলকে। পঙ্খী দ্রুত টেবিলের উপর আয়ুষের এক হাত চেপে ধরল, চাপার স্বরে বলল, পাগল হলেন? চেঁচামেচি কেন করছেন? আশেপাশে দেখছে তো সবাই। শান্ত হলো আয়ুষ। চোখ ঘুরিয়ে দেখলো আসলে রেস্টুরেন্টে উপস্থিত অনেকেই তার দিকে তাকিয়ে আছে। আয়ুষ এবার কণ্ঠ নিচু করে বলল, আমার পরিবারের খোঁজ যাতে ওরা না পায়। পঙ্খী হাত ছেড়ে দিল। আয়ুষ বলল, ওই সামিনকে আরো আগেই ওই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। সে অলরেডি আপনার পরিবারের লোকজনের খবর পেয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, আপনার বাবারা দু ভাই, ইভেন তারাও আপনাদের মধ্যে টুইন্স। আবির বিন চৌধুরী, নিবিড় বিন চৌধুরী। এরপর আপনার চাচারা দুইজন, জিসান বিন চৌধুরী আর আহিস বিন চৌধুরী। জিসান বিন চৌধুরীর ছেলে সুবর্ণ বিন চৌধুরী। আয়ুষের মাথায় যেন বাজ পড়ল, অবগতার সাথেই বলে উঠল। ও মাই গড। পঙ্খী স্বাভাবিকভাবে বলল, অবাক হচ্ছেন তো? আমার কাজ শুধু আপনার পরিবারের নারী সদস্যদের খোঁজা। আর সর্বপ্রথম টার্গেট হলো আপনার চাচাতো ভাই সুবর্ণ বিন চৌধুরী, এবং সেটা হলো আগামী 18 তারিখের মধ্যেই। আজ তো 15 তারিখ। আয়ুষ অবাক হয়ে বলল, সুবর্ণ? আরো একটা কথা, ভালো লাগবে কিনা জানি না, কি? সুবর্ণকে ভার্সিটি থেকে লোটাসের কাছে তুলে নেওয়ার দায়িত্ব স্বয়ং আপনার সকল শীর্ষ সামিনের। আয়ুষ এক দৃষ্টিতে খাবারের প্লেটটার দিকে তাকিয়ে আছে। একটু পর পঙ্খী বলল, কিছু বলছেন না যে? আয়ুষ সিদ্ধান্ত নিয়ে পঙ্খীর দিকে সরাসরি তাকিয়ে বলল, তাহলে ওই দিনই হোক স্বামীনের অন্তিম দিন। আচ্ছা, এবং তা পদ্ম ফুলের কাছে সুবর্ণকে নিয়ে পৌঁছানোর আগেই। বিরিয়ানির কিছুটা এখনো প্লেটে উপস্থিত। পঙ্খী করুণ চোখে তাকালো আয়ুষের দিকে। তার ইতিমধ্যে খাওয়া শেষ, অপেক্ষা করছে পঙ্খীর জন্য। পঙ্খীর এভাবে তাকানো দেখে চোখ রাঙিয়ে বলল, বলেছি না সবটা শেষ করার আগে মুক্তি নেই। কুইক। বিশ্বাস করুন, আমি না আর পারছি না খেতে। এবার পেট ফেটে বেরিয়ে আসবে সব। তাড়াতাড়ি শেষ করবে নাকি সারা রাতে এখানে বসে থাকবে? চয়েস ইজ ইয়োর্স। আমার থাকতে কোনো প্রবলেম নেই। পঙ্খী আর কিছু বলল না। ইচ্ছের বিরুদ্ধে আর এক চামচ বিরিয়ানি মুখে পুরে আস্তে আস্তে চিবুতে লাগলো। বেশ কিছুক্ষণ পর খাওয়া শেষ হতে আয়ুষ বিল পে করে বেরিয়ে এলো পঙ্খীকে নিয়ে। আর কোনো দিন যদি এরকম না খেয়ে থাকো তাহলে এর চেয়েও খারাপ অবস্থা হবে। মাইন্ড ইট। পঙ্খী মাথা ঝুলিয়ে বলল, আমার আপনাকে বলাটাই ভুল হয়েছে। আমি না জিজ্ঞেস করলে তো এসব জানতামই না। বেয়াদব মেয়ে, না খেয়ে এসেছে ওই ছেলের সাথে মিট করতে। পঙ্খী কিছু বলল না, কারণ এই মুহূর্তে তর্ক করার একটিও মুড নেই। ঘুম পাচ্ছে। এইটা পঙ্খীর আগে থেকেই রোগ। খাওয়ার পর পরই ঘুম পায়। তবে এখন তো আর ঘুমানো যাবে না। রাস্তা কি ঘুমানোর জায়গা? একটু পর বাস আসতে উঠলো দুজন। আয়ুষ গিয়ে প্রথমেই বসতে গেল জানালার সিটে। পঙ্খী এসে বলল, আমায় জানালার পাশে দিন। আয়ুষ পঙ্খীর দিকে তাকিয়ে বলল, এটা আর স্যাক্রিফাইস করছি। আচ্ছা। পঙ্খী চিল মুডে বলল, ওকে, আমি অন্য সিটে গিয়ে বসছি। বলে আয়ুষের পেছনের সিটে গিয়ে বসলো। আয়ুষ কিছু বলল না, ব্যস্ত হয়ে ফোনে আরুষের সাথে চ্যাট করতে লাগলো। ব্যাস, বাস চলছে। একটু পর একটা মিনি স্টেশনে থামায়, আরো কয়েকজন যাত্রী উঠে বসে। আবারও বহমান হয় বাস। বেশ কিছুক্ষণ পর হঠাৎ বিপরীত পাশের সিট খেয়াল করতেই লক্ষ্য করলো আয়ুষ একটা লোক তার পেছনের সিটে তাকিয়ে আছে। আয়ুষ পাত্তা দিল না, আবারও ফোনে ব্যস্ত হলো। হঠাৎ পঙ্খীর কথা মাথায় আসে তড়িৎ বেগে, আবারও তাকালো লোকটির দিকে। শিওর হলো লোকটি পঙ্খীর দিকে বারবার তাকাচ্ছে। রাগ হলো আয়ুষের। মেয়েটা কি লক্ষ্য করছে না? চুপচাপ বসে আছে। এতক্ষণ তো লোকটার নাক মুখ ফাটিয়ে দেওয়ার কথা। আয়ুষ উঠে গেল পঙ্খীর সিটের কাছে। ইমা, এই মেয়ে ঠাসিয়ে ঘুমাচ্ছে। তাই তো বলি, কোনো রিয়াকশন দিচ্ছে না কেন? আয়ুষ উদ্যত হলো পঙ্খীকে জাগানোর জন্য। হাত বাড়িয়ে ডাকতে গিয়ে থেমে গেল। আবার
স্নিগ্ধ পঙ্খী। সত্যি এই মুহূর্তে যেন পৃথিবীর সব স্নিগ্ধতা এসে ভিড়েছে এই পঙ্খী ছোট্ট মুখখানিতে। কেমন জানালার পাশে হেলান দিয়ে ঘুমিয়ে আছে দেখো, বাতাসের তীব্র গতির সাথে তার সামনে কপালে পড়ে কিছু বেবি হেয়ার দোল খাচ্ছে। ঘন চোখের পাপড়িগুলো যেন বাতাসে তালে তালে নৃত্য করছে। ইস, এমন ঘুম কেউ ভাঙাতে পারবে? আয়ুষ তো পারবে না। এই নিয়ে দ্বিতীয়বারের মতো পঙ্খির ঘুমন্ত মুখ দেখার সৌভাগ্য হয়েছে আয়ুষের। মায়াবী মুখের দিকে সম্মোহিত নজরে তাকিয়ে থাকতে হঠাৎ কানে এলো পেছন থেকে এক কর্কশ কণ্ঠ। এই ভাই, সামনে থেকে সরেন, নিজের সিটে গিয়ে বসুন না। গোড় কাটলো আয়ুষের। এই মুহূর্তে এমন বিরক্তিকর উৎস খুঁজতে গিয়ে দেখলো এতক্ষণ পঙ্খির দিকে তাকিয়ে থাকা লোকটাই এই কথাটা বলছে। ব্যাটা আয়ুষের কারণে ঠিকমতো পঙ্খিকে দেখতেও পাচ্ছে না। আয়ুষ যেন খেয়ে ফেলবে লোকটাকে, তার পঙ্খির দিকে নজর দেয়, আবার তাকেই বলে সরে দাঁড়াতে। সাহস কত ব্যাটার! আজ তো একে চিন্তা পোষণ করেই লোকটার দিকে ক্ষিপ্ত গতিতে এগোতে নিলে পেছন থেকে এক অ্যালকোহলের মতো কণ্ঠ শুনে থেমে গেল আয়ুষ। বুক ধরফর শুরু হলো হঠাৎ। এত দ্রুত লাফাচ্ছে কেন? মস্তিষ্কের নিউরনগুলো যেন দ্রুত দৌড়তে লাগলো। এ কেমন যন্ত্রণা! তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে পঙ্খির দিকে তাকালো আয়ুষ। ঘুমে ফোলা ফোলা চোখ, সেই চোখে আবার জিজ্ঞাসা চাহনি। এ কেমন রূপ পঙ্খির! অনাকাঙ্ক্ষিত সময় এমন ঘায়াল করার রূপ কি না দেখলেই হতো না পঙ্খির? সে কি জানে আয়ুষের বুকে কেমন দামামা বাজছে? সে কি বুঝতে পারছে আয়ুষের পৌরুষ চিত্ত যে এই মুহূর্তে তার ফোলা চোখের পাতায় ঠোঁট ছোঁয়াতে চাইছে? আচ্ছা, আয়ুষ কি এই বাড়াবাড়ি রকমের কাজটা করেই ফেলবে এখন? মন তো চাইছে, কিন্তু পঙ্খী তো তাকে নারীলোভী ভাবলে বলেই ফেলবে এক বুক চোরানো কথা। আপনি আমার ঘুমের সুযোগ নিয়ে নিচ্ছেন নিজের। ছি ছি, এইসব কেন ভাবছে আয়ুষ? তার তো এমন ভাবার কথা নয়। সে পঙ্খির ফোলা চোখে চুমু খেতে চায়। পঙ্খির এই ছোট্ট গোলগাল অদ্ভুত হাত দুটো নিজের হাতের মুঠোয় পড়তে চায়। বন্দি অবস্থায় পঙ্খির শরীরে যে ঘ্রাণটা পেয়েছিল সেটি আবার একটু পেতে চায়, ব্যাস এইটুকুই। আর তো কিছু নয়, আর কিচ্ছু নয়। এমনকি নিজের বুকের ভেতর জ্বলতে থাকা আগুনটুকু নেভাতে চায় না পঙ্খির আলিঙ্গনে। কি হয়েছে? ইস, কি মাতাল করা কণ্ঠ! এমন ঘুমু ঘুমু কণ্ঠে পঙ্খী কেন কথা বলতে গেল? আয়ুষকে একেবারে মেরে ফেলাটা জন্যই বোধহয়। আয়ুষ বসলো পঙ্খির পাশের সিটে। পঙ্খী মাথাটা নিজের বুকে চেপে বলল, কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। পঙ্খী সত্যি ঘুমের রেশ কাটছে না, তবে কান পাতলো হাওয়ায়। একটু আওয়াজে কাঁচা ঘুম ভেঙে গেল। এখন আরাম পেয়ে আর সরল না আয়ুষের কাছ থেকে। তার শক্তপোক্ত বুকে শান্তির ঘুম দেওয়ার প্রস্তুতি নিল। কিছু একটা মাথায় আসতে আবার মুখ তুলে আয়ুষের দিকে তাকিয়ে বলল, আপনি না জানালা সিটের পাশের সিটটা ছাড়তে পারবেন না? আয়ুষের কি যেন হলো জানা নেই। হঠাৎই পঙ্খির বোঝা নাকটার ডগা টুপ করে একটা চুমু খেয়ে বলল, তোমার জন্য তাও পরিবর্তন করলাম। লোকে বলে ঘুমের ঘোরে মানুষ যতই ম্যাচিউর হোক না কেন তখন মস্তিষ্ক একদম বাচ্চা সুলভ হয়ে ওঠে। পঙ্খির ক্ষেত্রেও যেন তাই প্রমাণ হলো। আয়ুষের কাজে পঙ্খির রাগ করার কথা, কিন্তু পঙ্খি তা করলো না, বরং ভ্যাবলার মতো চেয়ে রইল আয়ুষের দিকে। বিষয়টা খুব মজাদার ঠেকলো আয়ুষের কাছে। টুপ করে পঙ্খির কপালে চুমু খেয়ে তার মাথাটা আবারও বুকে চেপে ধরল। পঙ্খিকে আলতো ভাবে নিজের সাথে জড়িয়ে বলল, তুমি ঘুমাও তো। পঙ্খিও যেন লক্ষ্মী মেয়ের মতো চোখ বুঝলো। একটু পরে আয়ুষ ফোন বের করে কিছু একটা করল। চৌবির বাজারে পৌঁছতে আর প্রায় 15 মিনিট। এমন সময় আয়ুষের মন ভাঙিয়ে পঙ্খী ঘুম থেকে উঠে বসলো। কথা আর তেমন হলো না বলতে গেলে। চৌবির বাজার বাস থামতে আয়ুষ উঠে একটু পেছনে দাঁড়িয়ে পঙ্খিকে বলল, আগে যাও। পঙ্খী না করলো না, আয়ুষের সামনে দিয়ে নামার জন্য হাঁটা ধরল। আয়ুষ একটু এগিয়ে গিয়ে তাকালো তখনকার লোকটার দিকে। লোকটাও তাদের দিকেই তাকিয়েছিল। হঠাৎ আয়ুষ নিজের ফোনটা লোকটার মুখের সামনে ধরতে অবাক হলো। লোকটা ফোনের দিকে তাকিয়ে দেখলো তার নিজেরই ছবি ভাসছে, তার নিচে ছোট্ট করে মেসেজ করা, জঙ্গলের শুয়োরগুলো অনেকদিন মানুষের মাংস খায় না, কালকের মধ্যে একে তাদের খাবারে পরিণত কর। অপর পাশ থেকে গোটানো হাতের অক্ষরে রিপ্লাই এলো,
কথোপকথন পড়ে লোকটার যেন আত্মার পানি শুকাতে লাগলো। মাথার পাশ দিয়ে চিকন রেখার ঘাম বেরোতে শুরু করেছে। কি হলো, আপনি নামবেন না? পঙ্খী ডাকে আয়ুষ আস্তে করে বলল। আসছি। এরপর লোকটির দিকে তাকিয়ে এক নীরব ভয়ঙ্কর হাসি দিয়ে নেমে পড়ল বাস থেকে। হাঁটতে হাঁটতে 33 নং লেনের 2 নং বাড়ির সামনে এসে পৌঁছলো আয়ুষ আর পঙ্খী। চারদিকে শুনশান নীরবতায় ঘেরা। রাত তো আর কম হলো না। বেশ দূরে একটা ল্যাম্প পোস্টের আলোর হালকা ছটা এসে ছায়া দরজা প্রদর্শন করছে পঙ্খীদের। পকেট থেকে চাবি বের করে দরজা খুলো পঙ্খী। একটু ফিরে আয়ুষের দিকে তাকিয়ে বলল। আসুন, একটু জিরিয়ে তারপর যাবেন, অনেক দূর হেঁটেছেন। বলে নিজে ঘরে ঢুকতে গেলে আয়ুষ ডেকে থেমে গেল পঙ্খী। দাঁড়াও। পেছন ফিরে তাকালো পঙ্খী। আয়ুষ কিছু বলবেন? কিছু বললো না, তবে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো পঙ্খির একদম কাছাকাছি। নিচ থেকে পঙ্খির ডান হাতটা চেপে ধরলো নিজের বাম হাত দিয়ে। মুখটা এগিয়ে নিল পঙ্খির কানের কাছে। এরপর হঠাৎই কাউন্ট করতে লাগলো। 3, 2, 1। এবার একদম পঙ্খির কান ছুঁই ছুঁই করে বলল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে প্রহেলি বিনতে চৌধুরী পঙ্খী। প্রতিদিনের মতো আজও প্রায় 7:30টার দিকে ঘুম ভাঙলো কুহুর। মিষ্টি এসে আড়মোড়া ভাঙতে মাথায় এলো আজকের বিশেষ দিনটার কথা। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে দেখলো 7:34 বাজে। প্রকুচকে এলো কুহুর। ব্যাপার কি? আজ তো মামার বাবা মিলে আমাকে জাগানোর কথা। প্রতি বছর তো এমনই হয়, আজ কেন হলো না? তড়িঘড়ি করে উঠে বসলো সে। খাটের চারপাশে দেখে নিল প্রতি বছর তো নিচে বেলুন ভর্তি থাকে আর খাটে নতুন টেডি। না, আজ এমন কিছুই নেই। কান পেতে শোনার চেষ্টা করলো। না, হুইচের আওয়াজ নেই। বাকি দিনগুলোর মধ্যে শান্ত। এমন তো ওর কথা নয়। মাম্মাম বাবা না হয় ভুলে গেছে, বাকিরা তো ভুলবে না ভেবে ফোন নিয়ে ফেসবুকে প্রবেশ করলো কুহু। একটু খুশি হলো বটে। প্রতিবারের মতো এবারও অনেক ফ্রেন্ড বার্থডে উইশ করেছে তাকে, কিন্তু একই ফ্যামিলির মেম্বার কেউ উইশ করছে না। কেউ উইশ করেনি। ছোট কাকাই, কাকিয়া, সুবর্ণ ভাইয়া, জোবান ভাইয়া কেউই তো বলো না। টুইন্স ভাইয়ারাও তো কোনো কালেই করে না। যাই হোক, তার বোন কম বেস্টি জুম্মি তো করার কথা উইশ। সেও কি ভুলে গেল? মনটা বিষিয়ে গেল কুহুর। জুম্মির নাম্বারে ডায়াল করলো সে রিসিভ হতে। কুহু বলে উঠল। কোথায় তুই? কোথায় মানে? বাড়িতে। আমার কি জঙ্গলে থাকার কথা? বাড়িতে মানে? তুই তো আজ এই বাড়িতে থাকার কথা, আসিসনি? ওই বাড়িতে থাকার কথা কে বললো তোকে? আর আজ শুধু ওই বাড়িতে গিয়ে কি করব? একটু পর ভার্সিটির ক্লাস, মনে নেই তোর? অবাক হলো কুহু, সাথে বেশ মন খারাপও হলো। ভার্সিটি ক্লাস? আরে হ্যাঁ, তুই জানিস না, আজকে তো হার্ভার্ডের লেকচাররা আসবে স্পেশাল ক্লাস নিতে। আমি যাব না, ভালো লাগছে না। পাগল হলি তুই? ওপর থেকে নির্দেশ আছে, আজকের ক্লাস অ্যাটেন্ড না করলেও ফাইনাল এক্সাম থেকে 25 মার্ক কেটে নেবে। আর কোনো কথা নাই কুহু, সোজা রেডি হয়ে ভার্সিটি আয়। কুহুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল জমে। কুহু ভ্যাবলার মতো ভাবতে লাগলো, কি হলো আজ এসব? সময় নিয়ে শাওয়ার সারলো কুহু। একেবারে রেডি হয়ে নিচে এলো। এসে অবাক করার বিষয়, এর মধ্যে একবারও কেউ ওর রুমে এসে উইশটুকু করলো না। নিচে গিয়ে ডাইনিং এর সামনে আসতেই দেখলো দোয়েল চড়ুই বিপাশা রান্না করে। কুহু ডাকলো, মাম্মা। চড়ুই তাকালো কুহুর দিকে। কাজ করতে করতে স্বাভাবিকভাবে বলল, মামুনি এসে গেছিস? বস, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। কুহু চারপাশ তাকিয়ে বলল। আজ বাড়িটা সাজানো হয়নি যে? চড়ুই হাতে প্লেট নিয়ে এগোতে এগোতে বলল, ও মা, শুধু শুধু বাড়ি কেন সাজাতে যাবে আবার? কি সব বলছিস? বেশ অবাক হলো কুহু। এইসব কি হচ্ছে? সবাই কি ভুলে গেল? বাবা, বড় বাবারা সবাই কোথায়? চড়ুই কুহুর সামনে খাবার বেড়ে দিতে দিতে বলল, কেন? এই সময়তে সবাই অফিসেই চলে যায়। পিলু আর সুবর্ণ রেডি হতে গেছে, ওরা নামলেই একসাথে বেরিয়ে পড়িস। কুহু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে, তবে ভীষণভাবে মন খারাপ করছে। সুবর্ণরা নামতেই বেরোলো 3 জন। সুবর্ণ গাড়িতে উঠে বসলো। পিলো পেছন থেকে এসে কুহুর মাথায় চাটি মেরে বলল,